কি ভীষণ সেই অট্টহাস্য! ফেটে গেল যেন আমার কান। কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালুম। আচম্বিতে নিভে গেল কামরার আলো। বিস্ফারিত চোখের সামনে দেখলুম নীল বর্ণ অগ্নিতে ভরা দুটো নিষ্ঠুর, ক্রুদ্ধ ও ভুভুক্ষ দৃষ্টি ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে। অচেনা ভয়, সাথে অনুভূতির মায়া এবং রহস্যের অন্তর্জাল ঝুলিতে নিয়ে হাজির আমরা একটুখানি গপ্প। আজকে আপনাদের জন্য বিশেষ নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের লেখা জ্বলন্ত চক্ষু। গল্পটি আমরা নিয়েছি হেমেন্দ্র কুমার রায়ের ভয় সমগ্র এই বইটি থেকে। গল্পের সূত্রধর দেবী প্রসাদ। শুরু হচ্ছে আজকের গল্প জ্বলন্ত চক্ষু। সেরাইকেলা থেকে আসছিলাম কলকাতায়। সেকেন্ড ক্লাস কামরায় আমি ছিলাম একলা। অচেনা লোকের মুখ দেখতে হবে না বলে মনটা হলো খুব খুশি। ট্রেনে মানুষ হয় বিশেষ রূপে স্বার্থপর। জানালার ধারে বসে খানিকক্ষণ দেখলুম চাঁদের আলো দিয়ে ধোয়া নির্জন পৃথিবীটাকে। ছবিতে আঁকা পাহাড় আর বন, মাঠ আর নদী। আরো দূরে চোখ চালালে মনে হয় সেখানে যেন গড়ে উঠেছে অজানা অচেনা অস্ফুষ্ট এক স্বপ্নরাজ্য। নির্জনতার ভিতর দিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে ট্রেন গতি কমিয়ে প্রবেশ করলে জনকোলাহলমুখর জামশেদপুর স্টেশনে। সেখানেই লুপ্ত হলো আমার একলা থাকার আনন্দ। হঠাৎ কামরার দরজা খুলে গেল সশব্দে। ভিতরে নিঃশব্দে এসে দাঁড়ালো এক বৃদ্ধ শিখের দীর্ঘ মূর্তি। তার সমস্তই মস্ত, লম্বা চওড়া প্রকাণ্ড দেহ, প্রকাণ্ড দাড়ি গোঁফ, প্রকাণ্ড পাকড়ি। বয়স 60-এর উপরে হবে বোধহয়, কিন্তু বলিষ্ঠ দেহ সিধে হয়ে রয়েছে সরল যষ্টির মতো। সুতীক্ষ্ণ দৃষ্টির ভিতর দিয়ে বেরুচ্ছে যেন আগুনের ফিনকি। আগন্তুক এদিককার একখানা আসন দখল করলে লক্ষ্য করলুম তার সঙ্গে মোটঘাট বিশেষ কিছু নেই। সে বেশি দূরের যাত্রী নয় ভেবে মনে কিঞ্চিত আশ্বস্ত হলুম। শিখ যাত্রী আমার দিকে তাকিয়ে রইল নীরবে, নির্নিমেষ নেত্রে। ভালো লাগলো না তার দৃষ্টির তীব্রতা। জানালার দিকে মুখ ফিরিয়ে বসলুম। পাহাড় আর জঙ্গল, আলোক আর অন্ধকার, নির্জনতা আর নিস্তব্ধতা। যদিও রেলগাড়ির শব্দ ভেঙে দিচ্ছিল স্তব্ধতাকে, কিন্তু এভাবে কতক্ষণ আর বাইরের দিকে তাকিয়ে থাকা যায়? কবিরা হয়তো সারা রাত জেগে বসে পাহাড়ে, প্রান্তরে, বনে জ্যোৎস্নার উৎসব দেখতে পারেন, কিন্তু কবিতা লেখা দূরের কথা, মিল কাকে বলে আমি তাই জানি না। আবার ভিতর দিকে ঘুরে বসলুম। আবার দেখলুম সেই জাগ্রত জ্বলন্ত দৃষ্টি। অপরিচিত লোকটির আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকার অর্থ কি? এ হচ্ছে অভদ্রতা। কঠিন ভাষায় প্রতিবাদ করার ইচ্ছা ছিল, কিন্তু শিখের প্রকাণ্ড দেহের খাতিরে সেই ইচ্ছাটা দমন করতে বাধ্য হল। শক্তির বিরুদ্ধে বিরক্তি ব্যর্থ। ও দৃষ্টিকে ফাঁকি দেবার সবচেয়ে নিরাপদ উপায় হচ্ছে বিছানায় লম্বমান হয়ে দুই চোখ মুদে ঘুমিয়ে পড়া। তারপরেও লোকটা যদি আমার পানে চেয়ে সারা রাত কাটাতে চায়, আমার তাতে আপত্তি নেই এতটুকু। পাতলুম বিছানা, পড়লুম শুয়ে, মুদে ফেললুম দুই চক্ষু। কিছুক্ষণ পর আমি হিন্দি ভাষায় শুনলুম, বাবাজি কি এইভাবেই ঘুমোবেন? উফ, জ্বালালা দেখছি। চোখ না খুলেই বললুম, হ্যাঁ। ঘুমোবেন না? ভাবলুম মন্দ আবদার নয়। আমি জেগে বসে থাকি আর উনি আমাকে দৃষ্টি বাঁধিয়ে ক্রমাগত বিদ্ধ করতে থাকুন সারা রাত ধরে। ঘুমোবো ওই কি, আলবাদ ঘুমোবো। আবার শুনলুম, বাবাজি ঘুমোবেন না? কেন ঘুমোবো না? এ কামরায় ঘুমোলে আপনি বিপদে পড়বেন। বিপদ? হ্যাঁ, বিপদ। লোকটা বলে কি? এতক্ষণ পরে চোখ খুললুম, কারণ এর পরেও চোখ না খোলা হচ্ছে তাহা বোকামি। দেখলুম ওদিককার আসনের ওপর থেকে অদৃশ্য হয়েছে সেই বৃদ্ধ শিখের মূর্তি। কামরার মাঝখানে দাঁড়িয়ে আছে এক যুবক। চেহারা দেখে বোঝা যায় সেও শিখ। সবিষয়ে উঠে বসল। বৃদ্ধ শিখই বা কোথায় গেল, আর এই যুবকই বা এখানে চলে এলো কেমন করে? ইতিমধ্যে ট্রেন তো কোথাও থামেনি। রীতিমতো হতবম্ব হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে
হতভম্ব ভাবটা লক্ষ্য না করে যুবক যেন নিজের মনেই বললে, হ্যাঁ, বিশেষ করে এই কামরাটাই হচ্ছে বিপজ্জনক। ফ্যাল করে তার দিকে তাকিয়ে শুধলুম, কেন? অজিত সিং এখানে বেড়াতে আসে। কে অজিত সিং? আমার শ্বশুর। অজিত সিং এর পরিচয়টা স্পষ্ট হলো না। বললুম, আপনার শ্বশুর এখানে আসেন বলেই কি এই কামরাটা বিপজ্জনক? হ্যাঁ, অজিত সিং হচ্ছে হত্যাকারী। বোঝা যাচ্ছে নিজের শ্বশুর সম্বন্ধে যুবকের ধারণা খুব উচ্চ নয়। কিন্তু অজিত সিং লোকটাকে হঠাৎ মনে একটা সন্দেহ জাগলো। জিজ্ঞাসা করলো, আপনার শ্বশুর কি বৃদ্ধ? হ্যাঁ, মস্ত লম্বা চওড়া দেহ? ঠিক। অজিত সিং বুড়ো, তবু এখনো খুব জোয়ান। কিন্তু তাকে কি আপনি দেখেছেন? যুবকের চোখে মুখে ও স্বরে উত্তেজনা। বললুম, কাকে আমি দেখেছি জানি না, তবে জামশেদপুর থেকে এক বৃদ্ধ শিখ এই কামরায় উঠেছিল বটে। কখন যে নেমে গিয়েছে তা বলতে পারি না। বোধহয় আমি তখন ঘুমিয়ে পড়েছিলাম। যুবক ব্যস্তভাবে কামরার এদিক থেকে ওদিক পর্যন্ত গিয়ে আবার ফিরে আমার কাছে এসে দাঁড়ায়। তাহলে এর মধ্যে অজিত সিং এখানে এসেছিল? হায় হায়, এত করেও তাকে ধরতে পারলুম না। নিশ্চয় সে আমার ভয়ে পালিয়েছে। ধুর তো শয়তান। আর বাবুজি, তুমিও বেঁচে গিয়েছো। মানে? আমি এখানে না এলে তোমাকে সে খুন করতো। কি অপরাধে? অপরাধ কি আবার? বিনা অপরাধে? সে হচ্ছে হিংস্র পশুর মতো। এই কামরায় সে কয়েকজন যাত্রীকে খুন করেছে, তোমাকেও করতো। গা শিউরে উঠল। এ যা বলছে তা কি সত্য? বৃদ্ধ শিখের সেই অসহনীয় দীপ্ত চক্ষুর কথা মনে হলো। তার দৃষ্টিতে একটা হিংস্র বন্য ভাব দেখেছি বটে। বাঘ হয়তো সেইভাবেই তাকায় শিকারের দিকে। যুবক বললে, অজিত সিং তাই আমাকে খুন করেছে, আর সেই অপরাধে তার ফাঁসি হয়েছে। ফাঁসির পরেও আমি তাকে ছাড়িনি। তার পিছনে পিছনে সর্বদা আছি, ছায়ার মতো ঘুরি। আর কতকাল এইভাবে যাবে জানি না, কিন্তু একদিন না একদিন তাকে ধরবই ধরব। আর শোনো বাবুজি, সে আমাকে খুন করেছিল এই কামরার ভিতরেই। সাবধান, খুব সাবধান। এখনো এই কামরা এলে তার মাথায় জাগে খুনের নেশা। ট্রেন একটা স্টেশনে এসে দাঁড়িয়েছে। যুবক হঠাৎ কামরার দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। যুবককে খুন করবার অপরাধে অজিত সিং এর ফাঁসি হয়েছে, এবং তারপরেও ট্রেনে চড়ে ভ্রমণ করছে তারা দুজনে। চমৎকার গল্প। কোনো গাঁজাখড়ি উপন্যাসের লেখকও এমন উদ্ভট কল্পনা মাথায় আনতে পারেনি। ট্রেন ছুটছে। খানিকক্ষণ বাইরের দিকে তাকিয়ে উন্মত্ত যুবকের কথা ভাবতে লাগলুম। তারপরে মনে মনে হেসে আবার শয়নের উদ্যোগ করছি। হঠাৎ চোখ পড়ল অধিককার আসনে। এ কি চরম বিস্ময়! মূর্তির মতো স্থির হয়ে বসে আছে সেই বৃদ্ধ শিখ। তার জ্বলন্ত চোখ দুটো স্থির হয়ে আছে আমার দিকে। প্রথমটা আমার সর্বাঙ্গ আচ্ছন্ন হয়ে গেল দারুণ আতঙ্কে। হিংস্র হত্যাকারী অজিত সিং যাত্রীদের সে খুন করে। আমার এখানে তার আবির্ভাবের কারণ কি? এতক্ষণ কোথায় লুকিয়েছিল সে? তারপরই মনে পড়ল সব কথা। আমি হো হো করে হাসতে লাগলুম। পুরু ভুরু সংকুচিত করে বৃদ্ধ বিরক্ত স্বরে বলল, হাসছো কেন? তুমি অজিত সিং? আমার নাম তোমাকে কে বললে? তোমার জামাই। কেসের সিং? সে আর কি বলেছে? তাকে তুমি খুন করেছো, তাই বিচারে তোমার ফাঁসি হয়েছে। সত্য কথা। আমি আবার হো হো করে হেসে বললুম, উফ, তোমরা জামাই শ্বশুর কেউ কম যাও না, ধন্য তোমরা। কিন্তু এ কি রকম ঠাট্টা? ঠাট্টা?
ঠাট্টা নয় তো কি। চলন্ত ট্রেনে ওঠানামা করে যাত্রীদের মিথ্যে ভয় দেখে তোমরা কি আনন্দ পাও বটে? জেনে রাখো, এত সহজে ভয় পাবো না। অজিত সিংয়ের চোখ দুটো আরো তীব্র হয়ে উঠল, কিন্তু সে মুখে কিছুই বললে না। নিহত শের সিং আর ফাঁসি কাটে মৃত অজিত সিং দুজনেই জীবন্ত। দুজনেই হয়তো বিনা টিকিটই রেলপথে ভ্রমণ করছে, আর খোশ মেজাজে করছে যাত্রীদের পিলে চমকে দেবার চেষ্টা। এমন আজগুবি ঠাট্টার কথা কে কবে শুনেছে? দোহাই সিংহ মশাই, দয়া করে অমন কটমটি আমার দিকে আর চেয়ে থাকবেন না। ঠাট্টারও একটা সীমা আছে। আপাতত আমাকে একটু ঘুমোতে দেবেন কি? নইলে আমি অন্য কামরায় যেতে বাধ্য হব। পরে স্টেশন আসতে আর দেরি নেই। অজিত সিং গম্ভীর স্বরে ধীরে ধীরে বললেন, তোমার ধারণা আমরা তোমার সঙ্গে ঠাট্টা করছি? নিশ্চয়ই। তোমার ধারণা আমরা জীবিত? তার বলতে? মূর্খ মূর্খ মূর্খ। অজিত সিং দাঁড়ালো। তার কাঁধ থেকে পৈতার মতো বন্ধনীতে ঝোলানো কৃপাণ দুলে উঠল। জল জল করছে তার নৃশংস দুটি চক্ষু। মনে মনে প্রমাদ গুণে ভাবলুম, ব্যাপার তো সুবিধের বলে মনে হচ্ছে না। ঠাট্টাটা এইভাবে সাংঘাতিক হয়ে উঠবে নাকি? শ্বশুর আর জামাই দুজনেই নিশ্চয় উন্মাদ রোগগ্রস্ত। ঘুম থেকে উঠে কার মুখ দেখেছি, আজকের যাত্রা শুভ নয়। প্রচণ্ড স্বরে অজিত সিং বলে উঠলে, শের সিং, তুমি হচ্ছ আমার দুষ্টু গ্রহ। কুক্ষণে আমি তোমাকে হত্যা করেছিলাম। আমার কাছ থেকে অনেক শিকার তুমি কেড়ে নিয়েছ, কিন্তু আজ আর তুমি পারলে না। তুমি আসছো জেনেই আমি গা ঢাকা দিয়েছিলাম, কিন্তু তুমি বিদায় হবার পর আবার আমি ফিরে এসেছি। এবারে আমার হাত থেকে কেউ আর শিকার ছিনিয়ে নিতে পারবে না। এবারে জয়ী হব আমি। কি ভীষণ সেই অট্টহাস্য! ফেটে গেল যেন আমার কান। কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালুম। আচম্বিতে নিভে গেল কামরার আলো। বিস্ফারিত চোখের সামনে দেখলুম নীল বর্ণ অগ্নিতে ভরা দুটো নিষ্ঠুর, ক্রুদ্ধ ও ভুভুক্ষ দৃষ্টি ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে। পায়ে পায়ে পিছুতে পিছুতে কামরার এক প্রান্তে গিয়ে দাঁড়ালুম। সেই অপার্থিব ভয়ঙ্কর চোখ দুটো তখন যেন দাউ দাউ করে জ্বলছে। দৈব গতিকে হাত লেগে গেল বৈদ্যুতিক বাতির চাবিতে। টপ করে আবার জ্বলে উঠল আলো। সঙ্গে সঙ্গে বাইরেও দেখা গেল সারি সারি বৈদ্যুতিক আলোক, জনতার কণ্ঠস্বর। ট্রেন প্রবেশ করেছে খড়গপুর স্টেশনে। কামরার ভিতর দাঁড়িয়ে আছি একলা। কোথায় অজিত সিং আর তার সেই জ্বলন্ত চক্ষু? আমার মাথা কি হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল? আমি কি এতক্ষণ ধরে এক দুঃস্বপ্ন দেখছিলুম? স্বপ্নই হোক আর যাই হোক বাবা, আর এ কামরায় একলা নয়। চুলোই যাক একলা থাকার আনন্দ। আমি চাই এখন জনতায় পরিপূর্ণ একখানা কামরা। বসবার জায়গা না পেলে দাঁড়িয়ে যেতে রাজি আছি। তাড়াতাড়ি প্ল্যাটফর্মে নেমে পড়ে চিৎকার করলুম, কুলি